আজকের বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। ঠিক কোন স্ট্যাটাসে এখন ভারতে রয়েছেন শেখ হাসিনা? বাংলাদেশের প্রতি নাগরিকের মাথাপিছু ঋণ এখন কত? অন্তর্বর্তী সরকারকে কড়া যে বার্তা দিলেন সার্জিমিন আলম। দীপুমণি 4 ও জয় 5 দিনের রিমান্ডে যে ভয়ানক তথ্য জানালো। 21শে আগস্ট গ্রেনেড হামলা সহ তারেক রহমানের বিরুদ্ধে যত মামলা রয়েছে, কত কোটিতে ভিসি অধ্যক্ষ বানাতেন দীপুমণি? কি করবে ভারত? বাংলাদেশ চাইলে কি শেখ হাসিনাকে ফেরত দেবে? বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। ঠিক কোন স্ট্যাটাসে এখন ভারতে রয়েছেন শেখ হাসিনা? বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ এয়ারফোর্সে একটি বিমান দিল্লির কাছে গাজিয়াবাদে হিন্ডাল বিমান ঘাঁটিতে অবতরণ করে ঠিক 15 দিন আগে। সেদিন সন্ধ্যায় ওই বিমান ঘাঁটিতে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। তার পরদিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশের পার্লামেন্টে জানান ভারত সরকারের কাছে শেখ হাসিনা সাময়িকভাবে এই দেশে আসার অনুমোদন চেয়েছিলেন এবং তা মঞ্জুর হওয়ার পরই তিনি ভারতের মাটিতে পা রেখেছেন। সেই থেকে শেখ হাসিনা এখনো পর্যন্ত ভারতেই রয়েছেন এবং যতদূর জানা যাচ্ছে দিল্লির উপকণ্ঠে একটি আধা সামরিক বাহিনীর অতিথি নিবাস বা সেফ হাউসেই দুই বোনকে একসঙ্গে রাখা হয়েছে। তবে এই মুহূর্তে তাদের ঠিকানা কি সেটা সরকারিভাবে কখনো প্রকাশ করা হয়নি। শেখ হাসিনা ঠিক কোন ইমিগ্রেশন স্ট্যাটাসে ভারতে রয়েছেন সে ব্যাপারেও এখনো পর্যন্ত ভারত সরকার সম্পূর্ণ নীরব রয়েছেন। অর্থাৎ তিনি কোনো বিষয়ে ভিসা ভারতে অবস্থান করছেন নাকি তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে, এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ভারত সরকার আজ পর্যন্ত একটি শব্দ খরচ করেনি। এই কারণেই প্রশ্ন উঠছে ভারতে এই মুহূর্তে তার অবস্থানের ইমিগ্রেশনগত বৈধতা ঠিক কি এবং সেই স্ট্যাটাস কতদিন পর্যন্ত বৈধ থাকতে পারে। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনা হিটলার নাকি উন্নয়নের রূপকার? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে বাংলাদেশের প্রতি নাগরিকের মাথাপিছু ঋণ এখন 1,80,000 টাকা। যে শিশুটি এখন জন্ম নিয়েছে বাংলাদেশে তার ঋণ 1,80,000 টাকা, মানে সে জন্ম নিয়েছে ঋণের বোঝা মাথায় নিয়ে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য বলছে দেশের সর্বমোট জনসংখ্যা এখন 16,98,28,911 জন। আর গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে যাওয়া শেখ হাসিনা সরকারের রেখে যাওয়া মোট ঋণ 18,36,000 কোটি টাকা। সেই হিসেবে দেশের প্রতিটি মানুষের মাথাপিছু ঋণ এখন 1,80,000 টাকা। আসল হোক আর সুদ হোক তা পরিশোধ করতে হবে দেশের প্রত্যেক করদাতাদেরকেই। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে পাওয়া দেশি বিদেশি ঋণের তথ্য বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। সাবেক সরকারের যথাযথ ঋণ ব্যবস্থাপনা না থাকায় দেশি উৎস থেকে বেশি পরিমাণে ঋণ নেওয়া হয়েছে। যদিও বৈদেশিক মুদ্রায় বিদেশি ঋণ নেওয়াকে সবসময় স্বাগত জানান অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা। গত 15 বছরে অনেক বিদেশি ঋণও নেওয়া হয়েছে, তবে এসব ঋণের বেশিরভাগই নেওয়া হয়েছে দর কষাকষি ও বাছবিচারহীনভাবে, যা সরকারের দায় দেনা পরিস্থিতিতে চাপ বাড়িয়েছে। প্রিয় ভালোবাসার দর্শক, আপনি কোন দলের সমর্থক? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে অন্তর্বর্তী সরকারকে কড়া বার্তা দিলেন সার্জিস আলম। ভুল ত্রুটি হলে অন্তর্বর্তী সরকারকেও ছাত্র সমাজ চাপে রাখবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। মঙ্গলবার রাজধানীর জাতীয় অর্থোপেডিক্স ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসাধীন আন্দোলনে আহত 180 জনের শারীরিক অবস্থা দেখার পর তিনি একথা বলেন। তিনি বলেন, যখন অন্য কোনো দল ক্ষমতায় ছিল তখন আমরা তাদের চাপের মধ্যে রেখেছিলাম, এই একইভাবে অন্তর্বর্তীকালীন সরকারকেও চাপের মধ্যে রাখবো। তাদের যে কাজগুলো করা উচিত সেগুলো না করলে আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব, সেটি বাস্তবায়নের চাপ প্রয়োগ করব। আন্দোলনে আহতরা এখনো পর্যন্ত সহযোগিতা পাচ্ছেন না অভিযোগ করে এই সময় সার্জিস আলম বলেন, লাল ফিতা দৌরত্ব যে আমলাতান্ত্রিক জটিলতার কারণে আহত ছাত্রদের সরকারি সহায়তায় বিলম্ব হচ্ছে। বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আহতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। সহায়তার ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা আহতদের সঙ্গে সাহায্যকারীদের যোগাযোগ করিয়ে দেবে, তারা কোনো টাকায় হাত দেবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এদিন আহতদের খোঁজ খবর নেন, স্বজন ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। প্রিয় ভালোবাসার দর্শক, আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে দীপুমণি 4 ও জয় 5 দিনের রিমান্ডে।
মোহাম্মদপুর থানায় দায়ের হওয়া মুদি দোকানি আবু সাইদ হত্যা মামলায় সাবেক সমাজ কল্যাণমন্ত্রী দীপু মনিকে 4 দিন এবং সাবেক যুব ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে 5 দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সুলতান সোহাগ উদ্দিনের আদালত এই রিমান্ড মঞ্জুর করে। এর আগে দীপু মনি ও জয়ের 10 দিন করে রিমান্ডের আবেদন করেন মোহাম্মদপুর থানার পরিদর্শক তোফাজ্জল হোসেন। আবু সাইদ হত্যা মামলাটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া প্রথম মামলা। রিমান্ডের আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ভিকটিমকে হত্যায় হুকুম দানকারী, উস্কানি দানকারী ব্যক্তি ও ব্যক্তিদের নাম সহ মামলার ঘটনার মূল রহস্য উদ্ঘাটন এবং মামলার ঘটনার সহিত জড়িত অন্যান্য আসামিদের নাম ঠিকানা সংগ্রহ করার জন্য তাদের রিমান্ডে নেওয়া প্রয়োজন। সোমবার সন্ধ্যায় ঢাকার বারিধারা ডিওয়াইএস এলাকা থেকে দীপু মনিকে গ্রেপ্তার করার কথা জানায় গোয়েন্দা পুলিশ। এর কয়েক ঘন্টা পর ঢাকা মহানগর পুলিশ ঢাকার ধানমন্ডি এলাকা থেকে আরিফ খান জয়কে গ্রেপ্তার করার কথা জানায়। সরকার পতনের পর আওয়ামী লীগের মন্ত্রী সংসদ সদস্যের বিরুদ্ধে একের পর এক মামলা ও গ্রেপ্তারের মধ্যে সোমবার দীপু মনি ও জয়কে গ্রেপ্তার করা হয়। এর আগে গত 13 আগস্ট আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। সেদিন তার সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকেও গ্রেপ্তার করা হয়েছিল। এরপর 14 আগস্ট রাতে গ্রেপ্তার করা হয় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুককে। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনার সরকার পতনের জন্য দায়ী কে? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি নিউজ হচ্ছে, 21 আগস্ট গ্রেনেড হামলা সহ তারেক রহমানের বিরুদ্ধে যত মামলা রয়েছে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা রয়েছে। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার এবং পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর এসব মামলা হয়েছে। এর মধ্যে 6টি মামলার বিচার শেষে সাজা ঘোষণা করা হয়েছে। আর কিছু মামলা স্থগিত অবস্থায় রয়েছে, তবে কোনো মামলাতেই তিনি সাজা ভোগ করেননি। তাকে পলাতক দেখিয়ে বিচার হয়েছে এইসব মামলার। বিএনপির আইনজীবীদের দাবি, রাজনৈতিকভাবে সব মিথ্যে মামলায় তাকে জড়ানো হয়েছিল। তারেক রহমানের বিরুদ্ধে 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে 17টি মামলা হয়েছে। 2004 সালের 21 আগস্ট ঢাকায় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের রাজনৈতিক সমাবেশ চলার সময় গ্রেনেড হামলা হয়। সেই হামলায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং শীর্ষস্থানীয় কয়েকজন নেতা অল্পের জন্য বেঁচে গেলেও 24 জন নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন 400-রও বেশি নেতাকর্মী। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, বর্তমানে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যে গভীর তিক্ততা, অবিশ্বাস, অনাস্থা, তার অন্যতম প্রধান কারণ ওই গ্রেনেড হামলা। ঘটনার পর থেকেই হামলার জন্য আওয়ামী লীগ তৎকালীন ক্ষমতাসীন দল বিএনপি এবং তাদের মিত্রদেরকেই দায়ী করেছে। যেভাবে তৎকালীন সরকার এই ঘটনা তদন্তকে মিথ্যে সাজিয়ে বিভিন্ন খাতে প্রবাহিত করে, তাতে আওয়ামী লীগের এই সন্দেহ আরো দৃঢ় হয়। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, 2 কোটিতে ভিসি, 50 লাখে অধ্যক্ষ বাড়াতেন দীপু মনি। গণ অভ্যুত্থানের মুখে 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা বিদেশ চলে যাওয়ার পর তার মন্ত্রিসভার সদস্য ও দলীয় নেতারা আত্মগোপনে চলে যান। আত্মগোপনে থাকা অবস্থায় সোমবার সন্ধ্যায় গ্রেপ্তার হন সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর দীপু মনি। গত 11 বছরে দীপু মনি পররাষ্ট্র, শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে শিক্ষামন্ত্রী থাকাকালে তিনি সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন। তার সময় শিক্ষা খাতে দুর্নীতির জাল ছড়িয়ে যায় সব স্তরে। ক্ষমতার অপব্যবহার করে তিনি দেশের 5টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কুশীগত করেন বলে অভিযোগ রয়েছে। দীপু মনির বিষয়ে খোঁজ রাখেন এমন অনেকে বলছেন, মাধ্যমিক স্কুলের শিক্ষক থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ পর্যন্ত তার হাত ছিল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জন্য 2 কোটি এবং কলেজের অধ্যক্ষ নিয়োগের জন্য তিনি 50 লাখ টাকা ঘুষ নিতেন। তার সময় শিক্ষা খাতে এটি ছিল ওপেন সিক্রেট। এসব দুর্নীতি, অনিয়ম সম্পর্কে জানলেও ভয় মুখ খোলেননি তার মন্ত্রণালয়ের সচিবরা। অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোর্টালের এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। দীপু মনি ক্ষমতায় থাকাকালে 2 জন সচিবের সঙ্গে কথা বলেন ওই প্রতিবেদক। তারা এসব বিষয় জানালেও দীপু মনির দাপটের কারণে কোনো প্রতিবাদ করতে পারেননি। দীপু মনির ভাই ডক্টর জাহাদুল রহিম ওয়াদুদ টিপুর মাধ্যমে হতো সব নিয়োগ ও পদায়ন। বিভিন্ন কাজে বিতর্কে জন্ম দেওয়া এক পর্যায়ে তার দপ্তর থেকে অন্যত্র চলে যান তৎকালীন এক সচিব। এছাড়া নিজ থেকে চলে যান দীপু মনির একান্ত সচিবও। এদিকে আরেকটি নিউজ হচ্ছে, কি করবে ভারত? বাংলাদেশ চাইলে কি শেখ হাসিনাকে ফেরত দেবে? 2013 সালে বাংলাদেশ ও ভারত একটি বন্দি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষর করে। 2 দেশের মধ্যে পলাতক বন্দি বিনিময় সহজ ও দ্রুত করতে 2016 সালে এটি আবার সংশোধন করা হয়।
বন্দি প্রত্যর্পণ চুক্তিতে কি বলা আছে? চুক্তি অনুযায়ী যদি কোনো ব্যক্তির নামে মামলা বা অভিযোগ দায়ের হয় বা তিনি দোষী সাব্যস্ত হন অথবা দেশের আদালতের কর্তৃক প্রত্যর্পণযোগ্য অপরাধ করার জন্য তাকে ফেরত চাওয়া হয়, তাহলে তাকে ফেরত দেবে বাংলাদেশ ও ভারত। প্রত্যর্পণযোগ্য অপরাধ বলতে চুক্তিতে সর্বনিম্ন 1 বছরের কারাদণ্ড হয় এমন অপরাধকে বলা হয়েছে। এর মধ্যে আর্থিক অপরাধও রয়েছে। তবে কোনো অপরাধ প্রত্যর্পণযোগ্য হওয়ার জন্য দ্বৈত অপরাধের নীতি অবশ্যই প্রযোজ্য হবে। এর মানে হলো কৃতীয় অপরাধটি অবশ্যই 2 দেশে শাস্তিযোগ্য হতে হবে। হাসিনাকে ফেরত চাইলে কি করবে ভারত? বাংলাদেশে যে দলই ক্ষমতায় আসুক না কেন তাকে তাদের সুসম্পর্ক রক্ষার চেষ্টা করবে ভারত। বাংলাদেশে তাদের দীর্ঘমেয়াদী কৌশলগত অর্থনৈতিক স্বার্থ রক্ষার কথা মাথায় নিয়েই সিদ্ধান্ত নেবে নয়াদিল্লি। একই সঙ্গে নয়াদিল্লির দীর্ঘদিনের বন্ধু ও মিত্র শেখ হাসিনার পাশে দাঁড়ানোর বিষয়টিও ভারত মাথায় রাখবে। ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংস এর সাবেক এক কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার মধ্যেই কি আমাদের গুরুত্বপূর্ণ স্বার্থ নিহিত? না, বিষয়টি এমন নয়। চুক্তির বৈধতা কোনো ব্যাপার না, উভয় পক্ষের আইনজীবী রয়েছে। তিনি বলেন, বাংলাদেশে অনেক মানুষ রয়েছে যারা ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়। আওয়ামী লীগ শেষ হয়ে যায়নি, এর গভীর শিকড় রয়েছে। এরা আবার উঠে দাঁড়াবে। সেখানে প্রশাসন ও সামরিক বাহিনী রয়েছে যারা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে মূল্য দেয়। তাই আমাদের একটি শক্তিশালী পক্ষ রয়েছে যারা সুসম্পর্কের পক্ষে। তাছাড়া ভৌগোলিক বাস্তবতা রয়েছে, বাংলাদেশ ভারত বেষ্টিত।